ওয়েলকাম টু জে সায়েন্স ক্লাস। আমি তোমাদের জাহাঙ্গীর আলম স্যার চলে এসেছি ক্লাস 12-এর লেসন নিয়ে। আজকে ক্লাস 12 শুরু হচ্ছে, তোমাদের জন্য সুখবর। তো কেন এই লেসনটা শুরু করলাম বা 12-এর লেসন শুরু করলাম, অনেক স্টুডেন্ট বহুদিন ধরে আমাকে মেসেজ করছে এবং বলছে স্যার আমাদের 12-এর জন্য ভাবুন। ক্লাস 10-এর লেসন যখন শুরু করেছিলাম তখন আমি ভাবিনি এতটা সাকসেস হবে। তো আমার চ্যানেলগুলো জনপ্রিয়, চ্যানেলের লেসনগুলো জনপ্রিয় হওয়ায় এবং ক্লাস 12-এর ছেলেদের দাবি ক্রমশ জোরদার হওয়ায় আমি শেষ পর্যন্ত ক্লাস 12টা শুরু করতে বাধ্য হচ্ছি। তো ক্লাস 12 লকডাউন যেহেতু চলছেই, এর যে কখন শেষ হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তোমাদের বাড়িতে বসে পড়াশোনা, অনলাইনে পড়াশোনা করতে হচ্ছে। তো তোমাদের কথা ভেবে আমি শুরু করছি ক্লাস 12। তবে নিয়মিতই পাবে, লেসন নিয়মিতই পাবে, হয়তো ফ্রিকোয়েন্সি একটু দেরিতে দেরিতে আসতে পারে, কারণ আমি যেহেতু একটা হাই স্কুলের প্রধান শিক্ষক, আমার প্রচুর দায়িত্ব সামলে এই লেসন বানানোর কাজে সময় বের করা খুব মুশকিল। তবুও তোমাদের কথা ভেবে, ক্লাস 12 স্টুডেন্টদের কথা ভেবে আমি লেসনগুলো বানিয়ে যাচ্ছি একটা টাইম ম্যানেজ করে। তো যাই হোক, যেটা বলছি, আজকে লেসন যেটা শুরু হবে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম দিয়ে। এই চ্যাপ্টারটা কেন বেছে নিলাম তার পেছনে একটা কথা আছে, সেটা হচ্ছে যে কিছু ছেলে আমাকে এই চ্যাপ্টারটার নাম লিখেছিল, বলেছিল যে স্যার ইলেকট্রোম্যাগনেটিজমটা একটু ডিসকাস করে দেবেন, কারণ অন্যান্য চ্যাপ্টারের তুলনায় এই চ্যাপ্টারটা তাদের কাছে একটু জটিল লেগেছে। এবং আমারও মনে হয় এই চ্যাপ্টারে কিছু নতুন কনসেপ্ট আছে তোমাদের অন্যান্য চ্যাপ্টারের তুলনায়। ইলেকট্রোম্যাগনেটিজম, তড়িৎ চুম্বকত্ব এবং তার পরিবর্তী তড়িৎ প্রবাহ এবং আরও কয়েকটা চ্যাপ্টার, মডার্ন ইলেকট্রনিক্স, মডার্ন ফিজিক্স, এইগুলো একটু জটিল কিছু বিষয় আছে যেগুলো সত্যি তোমাদের দরকার, গাইডেন্সের দরকার। তো সেহেতু আমি প্রথম দিকের সহজ চ্যাপ্টারগুলো ধরছি না আপাতত। যদি এগুলো হয়ে যায়, এই শেষের চ্যাপ্টারের জটিল চ্যাপ্টারগুলো যদি হয়ে যায়, তারপরে সহজ চ্যাপ্টারগুলোও আমি ডিসকাস করে দেবো। তো আপাতত যেগুলো তোমাদের কঠিন মনে হবে এগুলো একটু আলোচনা দরকার আছে, সেগুলো আমাকে তোমরা কমেন্টে লিখো, মেসেজ করো। ইউটিউবের মধ্যেই তোমরা মেসেজ করবে, তাতে আমার একটু সুবিধা আছে। তোমরা যা মনে হচ্ছে কোন চ্যাপ্টারে দরকার, কী প্রশ্ন আলোচনা করতে হবে, কোন জিনিসটা বেশি জটিল লাগছে, সেগুলো আমাকে লিখে জানালে, কমেন্টের মধ্যেই লিখবে, তাহলে আমি সেইগুলো নিয়ে বেশি বেশি লেসন তৈরি করে দেবো। তো আজকে যেটা শুরু করছি, ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টার শুরু হচ্ছে তড়িৎচুম্বকত্ব দিয়ে। তো চলো, আর লকডাউন তো চলছে, কবে শেষ হবে ঠিক নেই। আজকে মাধ্যমিকের যে শুটিং করছি, আজকে মাধ্যমিকের রেজাল্ট হয়েছে, আগামী শুক্রবার পরশুদিন উচ্চ মাধ্যমিক রেজাল্ট হবে, তারপরে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। কিন্তু লকডাউন কখন উঠবে সে নিয়ে এখনও কোনো কথা নেই। তো যাই হোক, আমাদের ক্লাস তো, পড়াশোনা তো চালিয়ে যেতেই হবে, এখন অনলাইনেই তোমাদের ভরসা। তো ক্লাসটা শুরু করা যাক। আমার মাথায় যে টুপি দেখছো, আজকে চুল কেটেছি তো খুব বিচ্ছিরি লাগছে, সেই জন্য টুপি মাথায় দিয়ে আমি শুটিং করছি। ওকে, চুল কেটেছি মানে বাড়িতেই চুল কেটেছি, সেলুনে তো যাওয়া যাচ্ছে না। যা অবস্থা, করোনা ভাইরাসের আতঙ্কে দিন কাটছে, এখন সব বাড়িতেই। ওকে, চলো ক্লাসটা শুরু করে দেওয়া যাক। হ্যালো স্টুডেন্টস, ক্লাসটা শুরু হবে তার আগে একটু জিস্ট বলে দিই আজকে কী কী পড়াতে যাচ্ছি। প্রথমে প্রাথমিক আলোচনা থাকবে ম্যাগনেটের উপর, যেটা তোমরা অলরেডি জানো। ম্যাগনেট কাকে বলি, ম্যাগনেট কোথা থেকে প্রথম পাওয়া যায়, ম্যাগনেটের বিভিন্ন আকার আকৃতি, ব্যবহার, বিকর্ষণ হচ্ছে ম্যাগনেটিজমের প্রমাণ, প্রকৃষ্ট প্রমাণ, এটার একটা ব্যাখ্যা। তারপরে নতুন কনসেপ্ট যেটা চলে আসবে সেটা হচ্ছে, ভালো করে ব্যাখ্যা করে দেবো, যে কারেন্ট দ্বারা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি, অর্থাৎ তড়িৎ দ্বারা একটা ম্যাগনেটের বিক্ষেপ ঘটানো হবে। অর্থাৎ যেটা আমি বলেছিলাম যে চুম্বকত্ব এবং কারেন্ট, তড়িৎ প্রবাহ বেসিক্যালি একই ফেনোমেনা, তারই প্রথম প্রমাণ যেটা করেছিলেন ওয়ারস্টেড, বিজ্ঞানী ওয়ারস্টেডের পরীক্ষা, সেটা আমরা করব। সেটা ব্যাখ্যা করার পর আমরা দুটো রুল আছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম আর রাইট হ্যান্ড থাম্ব রুল, এগুলো আলোচনা করে দেবো। এটা হচ্ছে খুব মডার্ন ফিজিক্সের প্রাথমিক ধাপ, যেটা তোমরা জানতে পারবে পরবর্তীকালে। ইলেকট্রিসিটি এবং ম্যাগনেটিজম যে বেসিক্যালি একই ঘটনা, তাই প্রমাণ। ওকে, ফ্যারাডের সূত্রতে তোমরা জানতে পারবে যে ম্যাগনেট দ্বারা তড়িৎ সৃষ্টি করা যায়, আর ওয়ারস্টেডের পরীক্ষায় বুঝতে পারবে যে তড়িৎ দ্বারা ম্যাগনেটিজম সৃষ্টি করা যায়। ওকে, এগুলো আমরা আজকে দেখো স্টুডেন্টস, ক্লাসটা শুরু হচ্ছে। লুক অ্যাট দ্য স্ক্রিন। আজকে আমাদের প্রথম দিন 12-এর ফার্স্ট লেসন, তড়িৎ চুম্বকত্ব, ইলেকট্রোম্যাগনেটিজম। এখানে দেখো দুটো পার্ট আছে, একটা ইলেকট্রিক পার্ট আর একটা ম্যাগনেটিজম পার্ট। তাহলে দুটো আলাদা আলাদা ওয়ার্ড মিলে একটা সিঙ্গেল ওয়ার্ড হয়েছে। বাংলাতে তড়িৎ আর চুম্বক, ইংরেজিতে ইলেকট্রিসিটি আর
ম্যাগনেটিজম। তাহলে এখানে বুঝতে পারছো যে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম কিন্তু অঙ্গাঙ্গিভাবে পরস্পরের সঙ্গে জড়িত, রিলেটেড, অর্থাৎ দুটি আলাদা আলাদা তোমরা জেনে পড়েছো চ্যাপ্টারে, কিন্তু আরও যখন উচ্চ শিক্ষাতে যাবে তখন দেখবে, আরও হায়ার এডুকেশনে যাবে তখন দেখবে, বা 12-এই দেখতে পাবে যে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম আসলে একই ফেনোমেননের দুটো আলাদা আলাদা বহিঃপ্রকাশ, অর্থাৎ একই প্রসেসের আলাদা আলাদা প্রকাশ। বুঝছো, বেসিক্যালি তারা একই প্রক্রিয়া থেকে উদ্ভূত হয়, এই তড়িৎ ধর্ম আর চুম্বক ধর্ম দুটোর অরিজিন কিন্তু সেম প্রসেস। বুঝতে পেরেছো? তো এ নিয়ে পরে ডিসকাস করব। তো আমাদের চুম্বকত্ব, তড়িৎ চুম্বকত্ব, তড়িতের সঙ্গে চুম্বকের এবং চুম্বকের সঙ্গে তড়িতের ইন্টারাকশন আমরা পড়াবো। ক্লাস 12-এর চ্যাপ্টারগুলো মাধ্যমিকের থেকে অনেক একটু জটিল হবে, ডিফারেন্সটা অনেক বেশি, তো তোমরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। ওকে, তো দেখো তড়িৎ, এই চুম্বকের ইংরেজি হচ্ছে ম্যাগনেট। এই ম্যাগনেট কথাটা এলো কোথা থেকে? তো ও অনেক রকম তত্ত্ব আছে। কেউ বলে ম্যাগনেস নামে একজন বিজ্ঞানীর প্রথম আবিষ্কার করেছিলেন বলে তার এটার নাম ম্যাগনেট। কিন্তু আসলে যেটা বেশি প্রচলিত সেটা হচ্ছে ম্যাগনেটাইট থেকে ম্যাগনেট কথাটা এসেছে। এশিয়া মাইনর অঞ্চলে কিছু পাথর পাওয়া যেত ম্যাগনেশিয়া নামক এলাকায়, সেজন্য ওই পাথরগুলোকে ম্যাগনেটাইট বলা হতো, যার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে Fe3O4। এটা আয়রন বা লোহার একটা যৌগ, তাই না, অক্সাইড, লোহার অক্সাইড, যার সংকেত হচ্ছে Fe3O4। এই পাথরগুলোর ধর্ম হচ্ছে যে এটা ঝুলিয়ে দিলে নির্দিষ্ট দিক করে থাকতো, উত্তর দক্ষিণ দিক করে থাকতো, সেই জন্য এইগুলোকে লিডিং স্টোন বা লোড স্টোনও বলা হতো। তো এই যে এখানে দেখুন লিডিং স্টোন বা লোড স্টোন, যে কাজ আগেকার দিনে যখন বিজ্ঞানের উন্নতি ঘটেনি তখন নাবিকেরা দিক নির্ণয়ের কাজে এই পাথরটাকে ব্যবহার করতো। অর্থাৎ সমুদ্রে যখন তুমি যাবে, জাহাজ, তখন তো উন্নত ছিল না বিজ্ঞান, তো দিক নির্ণয় করার জন্য, দিক নির্ণয় ভুল হলে তো এক জায়গাতে যদি অন্য জায়গায় অন্য দেশে পৌঁছে যাবে, তাই না? সমুদ্রের মধ্যে তুমি বুঝতে পারবে না যদি তোমার কাছে কোনো যন্ত্রপাতি না থাকে, তাহলে যে কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, এটা বোঝার কিন্তু কোনো উপায় নেই সমুদ্রের জলের মধ্যে। যার যেদিকে তাকাবে শুধু জল, এবং কোন দিকটা যে উত্তর, কোন দিক দক্ষিণ তুমি বুঝতে পারবে না। সেই জন্য ওখানে তারা নাবিকেরা এরকম একটা পাথর ব্যবহার করতো, যেটা চুলিয়ে দিলে সবসময় উত্তর দক্ষিণ নির্দেশ করতো, এবং তাতে নাবিকদের সুবিধা হতো দিক নির্ণয় করতে। সেই জন্য ওই পাথরটাকে লোড স্টোন বা লিডিং স্টোন বলা হতো। যাই হোক, সেখান থেকে ম্যাগনেট বলা হতো পাথরটাকে, এবং সেই ম্যাগনেটাইট পাথরটা থেকে ম্যাগনেট কথাটা এসেছে, কারণ আমাদের চুম্বকের ধর্ম হচ্ছে যে এরা উত্তর দক্ষিণ দিকে দিক নির্দেশ করে, এটা উত্তর মেরু এবং দক্ষিণ মেরু আছে, সেখানে সে কথায় আসছি। তো যে সমস্ত ওই পাথরগুলোকেও চুম্বক বলা হতো, কারণ ওরা ওদিকে ঝুলিয়ে দিলে তারা সবসময় উত্তর এবং দক্ষিণ দুটো নির্দিষ্ট দিককে নির্দেশ করতো, ওই অভিমুখে ঝুলে থাকতো। এবং যে সমস্ত পাথর পাওয়া যেত তাদের একটা ধর্ম হচ্ছে কি, তারা লোহাকে আকর্ষণ করতো, লোহা, নিকেল, এসব জিনিসকে আকর্ষণ করতো। তো যারা এইসব আকর্ষণ করতো সেই আকর্ষণকারী পদার্থগুলোকে চুম্বক বা ম্যাগনেট বলা হতো, এবং যে ধর্মের জন্য এটা, মানে এই যে আকর্ষণিক ধর্ম, এটাকে বলা হতো ম্যাগনেটিজম, চুম্বকত্ব। বুঝেছো? এবং যে দুটোই আকর্ষণীয় এবং ওই দিক নির্দেশ করতো, এই দুটো ধর্মকেই বলা হতো ম্যাগনেটিজম। তো এই পাথরগুলো মানে দৈনন্দিন জীবনে খুব বেশি ব্যবহার করা যেত না, কারণ পাহাড়ে পড়ে থাকা এরকম যে পাথরে বিভিন্ন রকম আকৃতির হতো, কোনো নির্দিষ্ট শেপ সাইজ থাকতো না, হ্যাঁ, যে কোনো রকমের আকার আয়তনের হতে পারতো, সেগুলোকে ব্যবহার মানে ভালোভাবে ব্যবহার করা যেত না। এবারে খবরও কোনো রকম প্লেন বা মসৃণতা নেই, কিছু নেই, শেপ সাইজ ঠিক মতো নেই, তাহলে তুমি কীভাবে ব্যবহার করবে? সেই জন্য কী হয়েছে, তোমার কৃত্রিমভাবে চুম্বক তৈরি করার প্রয়োজনীয়তা দেখা যায়, এবং কৃত্রিমভাবে চুম্বক তৈরি করা যায়। লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি থেকে কৃত্রিমভাবে চুম্বক তৈরি করা যায়। যে পদ্ধতিতে তৈরি করা হয় তাকে বলে ম্যাগনেটাইজেশন বলে, সেই পদ্ধতিকে বলে ম্যাগনেটাইজেশন। অনেক রকম পদ্ধতি আছে ম্যাগনেটাইজেশনে, তোমরা হয়তো এর আগে পড়েছো না জুনিয়র ক্লাসে। স্পর্শ পদ্ধতি, ঘষে ঘষে অন্য চুম্বককে, চুম্বক দিয়ে লোহাকে ঘষলে চুম্বক পরিণত হয় লোহা, তো ওটাকে চুম্বকন বলা হয়। যে পদ্ধতিতে লোহাকে বা নিকেল বা কোবাল্টকে চুম্বকে পরিণত করা হয় সেই পদ্ধতিকে বলা হয় ম্যাগনেটাইজেশন। তো কৃত্রিম চুম্বক, যেহেতু প্রাকৃতিক চুম্বকের কোনো নির্দিষ্ট শেপ সাইজ নেই, কিন্তু কৃত্রিম চুম্বক যখন তৈরি করা হয় তখন সেটা নির্দিষ্ট শেপ সাইজে তৈরি করা যায়। নিজের প্রয়োজন মতো যে কাজে লাগানো হবে সেই অনুযায়ী চুম্বকগুলোকে
বিভিন্ন শেপ দেওয়া যায়। এখানে দেখো কতগুলো শেপ এঁকেছি, লুক অ্যাট দ্য স্ক্রিন। এখানে একটা বার শেপ, বার, হ্যাঁ, বারের মতো হতে পারে, ঠিক আছে, নর্থ এবং সাউথ দুটো মেরু তার। এটা হতে পারে একটা নিডল, এটা বলে শলাকা, চুম্বক শলাকা বা ম্যাগনেটিক নিডল বলে। দেখো এরকম সুতীক্ষ্ণ, দুদিক সুতীক্ষ্ণ থাকে নর্থ সাউথ, এবং একটা একটা দণ্ডের উপর এটা আটকানো থাকে এবং ওটা ঘুরতে পারে। তো করে এরকম দণ্ড, এদিকে এদিকে সাউথ, এদিকে নর্থ, এটা ঘুরতে পারে, এইভাবে ঘুরতে পারে, ফ্রিলি ঘুরতে পারে, হ্যাঁ, ফ্রিলি ঘুরতে পারে এটা উপরে। এবং এটা দেখো এনএস, ডাম্বেল শেপ বা বল এন্ডেড ম্যাগনেট, দুই দিকে বলের মতো, বা এটাকে ডাম্বেল শেপ বলতে পারো, নর্থ সাউথ। এছাড়া হতে পারে তোমার নর্থ সাউথ এরকম হর্সু ম্যাগনেট, এটাকে বলে অর্শ ক্ষুরাকৃতি, ঘোড়ার খুরের মতো অর্শ ক্ষুরাকৃতি বা হর্সু ম্যাগনেট, বুঝতে পেরেছ? এরকম প্রয়োজন অনুযায়ী কৃত্রিম চুম্বকগুলোকে বিভিন্ন শেপ সাইজ দেওয়া যায়। তো আর এক মেন পার্থক্য হচ্ছে কৃত্রিম চুম্বকের সঙ্গে প্রাকৃতিক চুম্বকের, যেটা মানে পাহাড়ে পাওয়া যায়, সেটা হচ্ছে যে শক্তি, চুম্বকের শক্তিতে ওই প্রাকৃতিক চুম্বককে ব্যবহার করা যায় না। আরেকটা কারণ হচ্ছে শক্তি কম, তাদের পাওয়ার কম, আকর্ষণের ক্ষমতা খুবই কম, কিন্তু খুব একটা কাজে লাগানো যায় না। কিন্তু কৃত্রিম চুম্বককে ইচ্ছে মতো শক্তি বাড়ানোর কমানোর ব্যবস্থা আছে, তাই না? সেজন্য এটাকে বেশি ব্যবহার করে, কৃত্রিম চুম্বকে বেশি ব্যবহার করা যায়, শক্তিকে কমানো বাড়ানো যায়, চুম্বকের শক্তিকে। তো যাই হোক, আমরা পরবর্তী পয়েন্টে চলে আসি। দেখো চুম্বকের মেরু বলতে কি বোঝায়। এখানে দেখো এন এস, এই বিন্দু, প্রান্তীয় বিন্দুগুলোকে মেরু বলা হয়। যদি একটা দণ্ডচুম্বককে তুমি একটা লোহার চূর্ণের উপর যদি ফেলে দাও, হ্যাঁ, ধরো একটা কাগজের লোহার চূর্ণ আছে, লোহার গুঁড়ো, তাহলে দেখবে যে পুরো লোহাগুলো হয় এই প্রান্তে এবং এই প্রান্তে আটকে আছে। এদের ক্ষেত্রে তাই হবে। মাঝখানে কিন্তু লোহার চূর্ণ আটকেছে খুব কম, একদম মিডলে নেই। যত লোহার গুঁড়োগুলো, লোহার চূড়গুলো এই প্রান্তের দিকে এবং এই প্রান্তের দিকে আটকে আছে। তার মানে কি, ওই দণ্ডচুম্বকের আকর্ষণ ক্ষমতা দুই প্রান্তে সবচেয়ে বেশি, প্রান্তের দিকে লোহার চূর্ণগুলো বেশি জড়ো হয়েছে, তার মানে ওর আকর্ষণ ক্ষমতা দুই প্রান্তে সবচেয়ে বেশি। এই দুই প্রান্তকে বলা হয় মেরু। যে বিন্দুতে আকর্ষণ সবচেয়ে বেশি তাকে বলা হয় মেরু। এই দিকে একটা মেরু থাকবে, এদিকে একটা মেরু থাকবে। এবং এটাকে যখন ঝুলিয়ে দেবে দণ্ডচুম্বককে, তো এরা উত্তর দক্ষিণ মুখ করে থাকবে। তো উত্তর দিকে যে মুখটা থাকবে তাকে উত্তর মেরু বলা হয়, আর দক্ষিণ দিকে যেটা মুখ থাকবে সেটা দক্ষিণ মেরু বলা হয়। তো এরকমভাবে দেখো এনএস লেখা হয়েছে। এটা চুম্বকের যে উত্তর দক্ষিণ, এটা বলে দিক নির্দেশকারী ধর্ম। আর চুম্বকের আর একটা ধর্ম হচ্ছে যে আকর্ষণীয় এবং বিকর্ষণী ধর্ম। এই যে এন এর কাছে যদি আরেকটা এন নিয়ে এসো, তাহলে তারা বিকর্ষণ করবে। আবার এন এর কাছে যদি এস নিয়ে এসো, মানে আলাদা চুম্বকের, তাহলে তারা পরস্পর আকর্ষণ করবে। অর্থাৎ নর্থ বিকর্ষণ, সাউথে বিকর্ষণ, এগুলো তো তোমাদের জানা আছে। আর নর্থ সাউথে আকর্ষণ বা সাউথ নর্থে আকর্ষণ হবে। তো তাহলে নর্থ সাউথ বোঝা গেল, কোন মেরু বোঝা গেল। উদাসীন অঞ্চল হচ্ছে যে ঠিক মিডিলে, এই মিডিলটায় উদাসীন অঞ্চল, যেখানে কোনো তোমার আকর্ষণ থাকে না, এটা উদাসীন অঞ্চল। এই অঞ্চলটা এখানে, এটা উদাসীন অঞ্চল, এখানে এটা উদাসীন অঞ্চল। উদাসীন অঞ্চলে কোনো আকর্ষণ থাকে না, এটাকে ইংরেজি বলে নিউট্রাল রিজিয়ন। সবসময় ইংরেজি টার্মগুলো মনে রাখবে, কারণ হায়ার এডুকেশনে তোমার ইংলিশ টার্মটা সবসময় দরকার। উচ্চশিক্ষায় ভালো বাংলা বই পাবে না, ইংরেজি টার্মগুলো কিন্তু এখন থেকেই মনে রাখবে, নিউট্রাল রিজিয়ন। এরপরে চলে আসছে আমরা চৌম্বক অক্ষ, ম্যাগনেটিক অ্যাক্সিস কাকে বলে। ম্যাগনেটিক অ্যাক্সিস হচ্ছে যে এই যে নর্থ আর সাউথ মেরু, এই মেরু দুটোকে যোগ করে যে রেখা পাওয়া যায়, হ্যাঁ, এটাকে তুমি এদিকে এক্সটেন্ড করতে পারো চুম্বকের বাইরে, তাহলে এটা এনএস, এই রেখাটাকে বলে চৌম্বক অক্ষ, ম্যাগনেটিক অ্যাক্সিস। এখানে একটা কথা বলে রাখি, এই যে চুম্বকের অক্ষ এন এবং এস সংযোগকারী রেখা, কিন্তু এই যে এন এবং এস অর্থাৎ চুম্বকের মেরু, এই মেরুটা কিন্তু একদম এন্ডে থাকে না, এই এন্ডে বা এই এন্ডে থাকে না, এই এন্ডে বা এই এন্ডে থাকে না। এটা থাকে তোমার এই এনএস এর ডিস্টেন্সটা হয় 85%, অর্থাৎ মেরুটা একটু সামান্য ভিতরে থাকে। পুরো যদি 100 সেন্টিমিটার হয়, ধরো 100 সেন্টিমিটার লেন্থ, তাহলে তোমার এই এনএস এর ডিস্টেন্স হবে, অর্থাৎ চুম্বক অক্ষের ডিস্টেন্স হবে 85 সেন্টিমিটার, অর্থাৎ এদিকে 7.5 সেন্টিমিটার ভিতরে থাকবে মেরুটা, এদিকেও 7.5 সেন্টিমিটার ভিতরে। যদি 100 হয়,
আর যদি 200 সেন্টিমিটারের হয় তাহলে তাহলে এখানে 15 সেন্টিমিটার, এখানে 15 সেন্টিমিটার, বুঝতে পেরেছো? তাহলে চৌম্বক অক্ষ, চৌম্বক মেরু দুটো একদম প্রান্তে থাকে না, একটুখানি ভিতরে থাকে। যে বললাম 85%, চৌম্বক অক্ষের ডিস্টেন্স হয় 85% অফ টোটাল লেন্থ। টোটাল লেন্থ যদি 100 সেন্টিমিটার হয় তাহলে এই এনএস এর ডিস্টেন্স হবে 85 সেন্টিমিটার। আচ্ছা, এবার আমরা চলে আসছি চৌম্বক মধ্যতল, ম্যাগনেটিক মেরিডিয়ানে। চৌম্বক মধ্যতল, ধরো এই যে ধরো এটা একটা চুম্বক, এনএস, এটা এন, এটা এস, এটাকে যদি আমি ঝুলিয়ে দিই সুতো দিয়ে যদি ঝুলিয়ে দিই তাহলে কি হবে? এটা এন আর এস নির্দেশ করবে একদিকে নর্থ আর সাউথের দিকে। তাহলে এই চুম্বকের অক্ষ বরাবর ভার্টিক্যাল একটা প্লেন কল্পনা করে নাও, ভার্টিক্যাল প্লেন। তাহলে সেই ভার্টিক্যাল প্লেনটাকে বলে, হ্যাঁ, এই ভার্টিক্যাল প্লেনটা চুম্বকটা ধর সুতো দিয়ে ঝুলিয়ে দিলে নর্থ সাউথ হয়ে থাকলো, তো তাহলে সেই চুম্বক অক্ষের উপর দিয়ে একটা প্লেন, সমতল, একটা সমতল কল্পনা করে নাও, সমতল। এই সমতলটাকে বলা হয় চৌম্বক মধ্যতল, ম্যাগনেটিক মেরিডিয়ান, বুঝলেন? কাল্পনিক তল। নেক্সট একটা কথা লিখেছি দেখো, কোটেশনের মধ্যে আছে বিকর্ষণী চুম্বকনের চূড়ান্ত প্রমাণ ব্যাখ্যা করো। রিপালশন ইজ দ্য আলটিমেট প্রুফ অফ ম্যাগনেটিজম বা ম্যাগনেটাইজেশন। রিপালশনই হচ্ছে চূড়ান্ত প্রমাণ, বিকর্ষণ, আকর্ষণ নয়। এটা বুঝতে পারছি, এটা ব্যাখ্যা করার ভালো একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে। তো ধর তোমার কাছে একটা চুম্বক আছে, আমি একটু ব্যাখ্যা করে দিই। চুম্বক আছে, চুম্বকের কাছে যদি আর একটা বস্তুকে নিয়ে আসো, যদি আকর্ষণ হয়, দেখতে পাচ্ছ যে তুমি জানো প্রথমে যে তোমার কাছে বস্তুটা আছে, ধরো ধরো এইটা চুম্বক, আমি যদি এই বস্তুটাকে এখানে নিয়ে আসি দেখা যাচ্ছে আকর্ষণ হচ্ছে, তাহলে এই দ্বিতীয় বস্তুটা চুম্বক না অচুম্বক? চুম্বক নয়, এটা কি বলা যায়? আকর্ষণ থেকে বলা যাবে না, বুঝতে পারছো? কারণ এটা তো চুম্বক আমি জানি, এটাকে আমি নিয়ে এলাম, আকর্ষণ যখন হলো তখন এখানে এটা দুটো জিনিস হতে পারে, যে এর বিপরীত মেরুকে আমি নিয়ে এসেছি, এটা বিপরীত মেরু হয়েছে, এটা একটা চুম্বক, এর বিপরীত মেরু যদি হয় তাহলে তো আকর্ষণ হবে, অথবা এটা যদি লোহা হয় তবুও আকর্ষণ হবে। তাহলে আমি এটা বুঝতে পারছি না এটা চুম্বক না অচুম্বক, কারণ চুম্বক হলেও তো আকর্ষণ হবে যদি বিপরীত মেরু আসে, আর লোহা জাতীয় হলে তো আকর্ষণ হবে। তাহলে আকর্ষণ থেকে আমি বলতে পারবো না। কিন্তু যদি বিকর্ষণ হয়, তাহলে বিকর্ষণ হয় মানে আকর্ষণ করছে না, ঠেলে দিচ্ছে, তাহলে অবশ্যই এটাও চুম্বক, তাই না? কারণ অচুম্বক পদার্থের সঙ্গে তো বিকর্ষণ হবে না। বিকর্ষণ হওয়া মানেই হচ্ছে যে সমমেরু এসে কাছাকাছি এবং বিকর্ষণ হচ্ছে, তাহলে এটাও চুম্বক। সেজন্য বলা হচ্ছে যে বিকর্ষণী চুম্বকনের চূড়ান্ত প্রমাণ। এটা খুব সহজ, একটু বুঝে নিও তাহলে হবে। এবার নেক্সট চৌম্বক ক্ষেত্র, ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র হচ্ছে যে একটা চৌম্বকের আশেপাশে তুমি যদি লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি পদার্থকে নিয়ে আসো, তাহলে সেই চুম্বক তাদেরকে আকর্ষণ করে। তাহলে ওই অরিজিনাল চুম্বকের থেকে কতটা দূর পর্যন্ত সে আকর্ষণ করতে পারবে। হ্যাঁ, ধরো এটা একটা চুম্বক, এটা একটা অন্য পদার্থ আকর্ষণ করছে, এখানে করছে, এখানে করছে, এখানে করছে, কত দূর পর্যন্ত আকর্ষণ করবে। তাহলে একটা চুম্বকের আশপাশে যতটা ক্ষেত্র পর্যন্ত সে অন্য চৌম্বক পদার্থ বলা হয়, অন্য চৌম্বক পদার্থকে, যে সমস্ত পদার্থ চুম্বকে আকৃষ্ট হয় তাদের চৌম্বক পদার্থ বলা হয়, ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। যেসব চৌম্বক পদার্থকে আকর্ষণ করতে পারে, কত দূর পর্যন্ত সে, কত দূর ক্ষেত্র পর্যন্ত সে আকর্ষণ করতে পারে বা বিকর্ষণও করতে পারে, না বিকর্ষণ তো হবে, আকর্ষণই করতে পারে। তাহলে সে যতদূর পর্যন্ত আকর্ষণ করতে পারে অন্য অন্য পদার্থকে, সেটা হচ্ছে তার চৌম্বক ক্ষেত্র। তত্ত্বগতভাবে, থিওরিটিক্যালি চুম্বক ক্ষেত্র অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত, কিন্তু বিভিন্ন কারণে তোমার কিছুটা দূরেই আর আকর্ষণ খুবই কমে যায়, জিরো হয় না কিন্তু খুবই কমে যায়, এতটা কমে যায়, নগণ্য হয়ে যায় যে আমরা ধরে নিতে পারি যে সেখানে কোনো আকর্ষণ নেই, কিন্তু থিওরিটিক্যালি অসীম দূরত্ব পর্যন্ত আকর্ষণ থাকে। আর আরেকটা কথা যেটা বলছিলাম, যে এই যে চুম্বক অন্য জিনিসকে আকর্ষণ করে, এর পথে, আকর্ষণের পথে অন্য কোনো জিনিস দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। অর্থাৎ তুমি যদি মাঝে ইট রাখো, কাঁচ রাখো, কাঠ রাখো, হ্যাঁ, তাহলে দুটো পদার্থের মধ্যে, একটা চুম্বক এবং একটা চুম্বক পদার্থ, তো তার মধ্যে যে আকর্ষণ কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না। অর্থাৎ কাঠ দ্বারা, কাঁচ দ্বারা, ইট দ্বারা, অন্য কোনো পদার্থ দ্বারা, একমাত্র অন্য ম্যাগনেটিক পদার্থ দিলেই তবেই প্রভাবিত হবে, এমনি অচুম্বক কোনো পদার্থ রাখলে প্রভাবিত হবে না। বোঝা গেল? তো নেক্সট চৌম্বক ক্ষেত্র বুঝতে পেরেছ।
এরপরে একটা খুব ইম্পর্টেন্ট টপিক চলে আসছে, সেটা দেখো চৌম্বক বলরেখা, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স হচ্ছে যে একটা শক্তিশালী চুম্বকের কাছাকাছি তুমি যদি একটা সিঙ্গেল নর্থ পোলকে নিয়ে আসো, তাহলে সেই সিঙ্গেল নর্থ পোলের গতিপথটাই হচ্ছে চুম্বক বলরেখা। এখন প্রশ্ন হচ্ছে, চুম্বক তো সবসময় পেয়ারে থাকে, নর্থ সাউথ মানে পোলটা, মেরুটা, কিন্তু একটা শক্তিশালী চুম্বকের কাছে যদি একটা খুব লম্বা চুম্বক শলাকাকে রাখা হয়, তার নর্থ পোলটাকে আমরা সিঙ্গেল নর্থ পোল হিসেবে ধরতে পারি। যেহেতু চুম্বক শলাকাটার মানে শক্তিশালী চুম্বকের খুব কাছে নর্থ পোলটা থাকবে এবং শলাকার সাউথ পোলটা অনেক দূরে থাকবে, এবং সাউথ পোলের উপর আকর্ষণ ভার্চুয়ালি থাকবে না, খুব সামান্য থাকবে, নেগলেক্ট করা যেতে পারে। সেই জন্য আমরা একটা লম্বা চুম্বক শলাকাকে সিঙ্গেল নর্থ পোল বলে ভেবে নিতে পারি, অর্থাৎ ফ্রি মুক্ত উত্তর মেরুযুক্ত চুম্বক। তাহলে একটা সিঙ্গেল নর্থ পোল যুক্ত চুম্বককে তুমি যদি একটা শক্তিশালী চুম্বকের কাছে রাখো, তাহলে সেই মুক্ত নর্থ পোলের গতিপথটাই হচ্ছে তোমার বলরেখা। এখানে দেখো বলরেখা এঁকেছি, এখানে দেখো এন এবং এস, দেখতে পাচ্ছ এন এবং এস একটা চুম্বক। এখন মুক্ত নর্থ পোলকে তুমি যদি এইখানে রাখো, তাহলে নর্থ দ্বারা বিকর্ষণ হবে, তখন কি হবে, ও বিকর্ষিত হতে হতে সরতে থাকবে, সরতে তোমার এই পথ দিয়ে যাবে। তুমি যদি এখানে রাখো, তাহলে ও সরতে এই পথ দিয়ে যাবে। তুমি যদি এইখানে রাখো, তাহলে সরতে এই পথ দিয়ে যাবে। আবার এইখানে যখন আসার পথে তুমি এখানে নর্থ পোলকে রেখেছো, তো নর্থ পোলটা যখন এদিকে আসছে তখন আকৃষ্ট হচ্ছে সাউথ পোল দ্বারা। এখানে নর্থকে ঠেলে দিচ্ছে, আবার এই দিকটাই এসে সাউথ নর্থটাকে আকর্ষণ করছে, অর্থাৎ এই গতিপথটাকে বলে বলরেখা। তো এরকম বিভিন্ন স্টার্টিং পয়েন্টের জন্য তুমি বিভিন্ন বলরেখা পাবা। এইখানে রাখলে এই পথে যাবে, এইখানে নর্থ পোলটাকে রাখলে এই পথে যাবে, এখানে নর্থ পোলটাকে রাখলে এই পথে যাবে, এখানে রাখলে এই পথে যাবে, এখানে রাখলে এই পথে যাবে। তাহলে এই লাইনগুলোকে বলা হয় লাইন্স অফ ফোর্স, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স বা চুম্বক বলরেখা। এর কিছু বৈশিষ্ট্য আছে। এরা সবসময় উত্তর মেরু থেকে শুরু হয় এবং দক্ষিণ মেরু থেকে শেষ হয়। চুম্বকের উত্তর মেরুতে শুরু হয়, উৎপন্ন হয়, এবং দক্ষিণ মেরু থেকে শেষ হয়। দেখতে পাচ্ছ ওই অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ, উত্তর থেকে শুরু হয়ে দক্ষিণে শেষ হয়েছে। তাহলে এই যে লাইনগুলো দেখা যাচ্ছে, এগুলো কাল্পনিক লাইন। অ্যাকচুয়ালি একটা চুম্বকের, যারা একটা চুম্বক, এর আশেপাশে কিন্তু সত্যি এরকম কোনো লাইন থাকে না, মানে এটা কল্পনা করে না হয়। যদি তুমি একটা মানে ধরো এইটা একটা চুম্বককে নর্থ পোল, এখানে যদি একটা শক্তিশালী চুম্বক নর্থ মেরু আর একটা সিঙ্গেল নর্থ পোল যদি রেখে দাও, তাহলে এইভাবে বিকশিত হতে থাকবে, এভাবে বিকশিত হতে এইভাবে আকৃষ্ট হবে। আবার তুমি যদি এইখানে শুরু করো, তাহলে এইভাবে বিকশিত হতে এইভাবে আকৃষ্ট হবে। হ্যাঁ, আবার তুমি যদি এইদিকে শুরু করো, এখান থেকে বিকশিত হতে এদিকে আকৃষ্ট হবে। তাহলে এইভাবে এদিকে উৎপন্ন হয়ে এখানে শেষ হচ্ছে, এদিকে উৎপন্ন হয়ে এইভাবে শেষ হচ্ছে। এই লাইন্স অফ ফোর্স, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে যে এরা কখনোই পরস্পরকে ছেদ করবে না, কারণ এরা চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, প্রাবল্যের অভিমুখ, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ নির্দেশ করে। প্রত্যেকটা বিন্দুতে যেখানে তুমি স্পর্শক টানবে, যে বিন্দুতে স্পর্শক টানবে, সেই বিন্দুতে তোমার স্পর্শকের অভিমুখটাই হবে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ। অর্থাৎ ওই প্রাবল্যের অভিমুখ তো কখনো একই বিন্দুতে দূরে থাকতে পারে না। এই প্রাবল্য ব্যাপারটা কি আমরা একটু পরে আলোচনা করবো। ধরো এখানে আমি একটা স্পর্শক টানলাম, যে কোনো একটা জায়গাতে স্পর্শক টানলাম, ধরো এখানে একটা স্পর্শক টানলাম, ওকে, স্পর্শক ট্যানজেন্ট। তাহলে এই বিন্দুতে তোমার কি হবে, এই বিন্দুতে এই চুম্বকের জন্য যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের অভিমুখ হচ্ছে এটা। যদি এটা স্পর্শক, এই বিন্দুতে স্পর্শক, এই বিন্দুতে অভিমুখ। হ্যাঁ, তাহলে এইরকম চৌম্বক ক্ষেত্র যদি চুম্বক বলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে তো তোমার একই বিন্দুতে তোমার দুটো অভিমুখ হয়ে যায়, যেটা সম্ভব নয়। ওকে, একই বিন্দুতে একটাই অভিমুখ থাকবে। হ্যাঁ, যদি তোমার ছেদ করে, ধরো এই একটা, তাহলে তোমার এখানে দুটো স্পর্শক আঁকা যেতে পারে, এখানে একটা স্পর্শক আঁকা যেতে পারে, এখানে একটা স্পর্শক আঁকা যেতে পারে। তাহলে একই বিন্দুতে দুটো অভিমুখ হয়ে যাচ্ছে,
সেটা দুটো অভিমুখ সম্ভব নয়। সেই জন্যে তোমার চুম্বক বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না, এবং চুম্বক বলরেখার দূরত্ব, পারস্পরিক দূরত্ব সমান হয় না। এখানে দেখো, এইখানে খুব কাছে আছে, আর অনেক দূরে কিন্তু তাদের পারস্পরিক বলরেখাগুলো পারস্পরিক দূরত্ব অনেক বেশি। এখানে দেখো ঘন ঘন আছে, আবার দূরে দেখো এটা ফাঁকা ফাঁকা আছে, অর্থাৎ এদের পারস্পরিক দূরত্ব কিন্তু একই হয় না। এখানে একটা বলার বিষয় আছে, এখানে একটা সংখ্যা আছে, দেখো সংখ্যা ঘনত্ব, নাম্বার ডেনসিটি। তো এই যে চুম্বক বলরেখাগুলো যাচ্ছে, তো ধরো এর যাওয়ার পথে একটা একটা একক ক্ষেত্রফল কল্পনা করো। একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে কতগুলো বলরেখা যাচ্ছে, তাই না? এর গতিপথে ধরো একক ক্ষেত্রফল তুমি কনসিডার করো। তো একক ক্ষেত্রফলের মধ্যে কতগুলো লাইন্স অফ ফোর্স বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স যাচ্ছে, সেটাকে বলে তোমার নাম্বার ডেনসিটি, সংখ্যা ঘনত্ব। তো এখানে দেখো নাম্বার ডেনসিটিটা বেশি, আবার এখানে দেখো নাম্বার ডেনসিটি কম। এখানে দেখো প্রায় 1 2 3 4 চারটে লাইন যাচ্ছে, এখানে দেখো 1 2 দুটো লাইন যাচ্ছে। তাহলে এটা হচ্ছে নন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। এরকম যেখানে এটার মানেটা হচ্ছে নন ইউনিফর্ম। কেন? কারণ এই বিভিন্ন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের পাওয়ার, চৌম্বক শক্তি কম বা বেশি আছে। হ্যাঁ, এখানে 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 বেশি শক্তিশালী, এখানে কম শক্তিশালী। ওকে, এখানে অন্য কোনো পোলকে নিয়ে এলে আকর্ষণ বেশি হবে, এখানে নিয়ে এলে কম হবে। তাহলে এইরকম লাইন্স অফ ফোর্স কম বেশিটা তোমার সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের তোমার প্রাবল্য পরিমাণও নির্দেশ করে। অর্থাৎ যেখানে লাইন্স অফ ফোর্স ঘনত্ব বেশি, সংখ্যা ঘনত্ব বেশি, সেখানে আকর্ষণ খুব বেশি হবে, প্রবল হবে। আর যেখানে লাইন্স অফ ফোর্স কম, লাইনগুলো কম, সংখ্যায় কম, সেখানে আকর্ষণ বা বিকর্ষণ কম হবে, মানে অন্য কোনো ম্যাগনেটের উপর। হ্যাঁ, এর জন্য যে চৌম্বক ক্ষেত্র, পুরো চৌম্বক ক্ষেত্রে তো তুমি এরকম লাইন্স অফ ফোর্স পাবে। তাহলে যেখানে লাইন্স অফ ফোর্স সংখ্যা খুব বেশি, সেখানে আকর্ষণ খুব বেশি হবে অন্য ম্যাগনেটের উপর। আবার সেখানে যদি লাইন্স অফ ফোর্স কম হয়, সংখ্যা ঘনত্ব কম হয়, তাহলে সেখানে অন্য কোনো ম্যাগনেট নিয়ে এলে তার উপর আকর্ষণ বা বিকর্ষণ কম হবে। এই গেল তোমার লাইন্স অফ ফোর্সের ব্যাপার। তবে তাহলে বোঝা গেল যে তোমার চৌম্বক ক্ষেত্র দুরকম, নন ইউনিফর্ম এবং ইউনিফর্ম। এখানে দেখো এটা অসম বা নন ইউনিফর্ম চৌম্বক ক্ষেত্র। তাহলে সুষম বা ইউনিফর্ম চৌম্বক ক্ষেত্র কি হবে? যেখানে বিশেষ ব্যবস্থা করা যায়, যেখানে তোমার লাইন্স অফ ফোর্সগুলো পারস্পরিক ডিস্টেন্স সমান হবে, এবং সমস্ত ক্ষেত্র জুড়েই যেখানে তুমি হিসেব করবে একই সংখ্যা, সমপরিমাণ বলরেখা পাবে। অর্থাৎ একক ক্ষেত্রফলে সব জায়গাতেই সমান সংখ্যক বলরেখা থাকবে। হ্যাঁ, তুমি যদি এখানে হিসেব করো, একক ক্ষেত্রফল নাও, এখানে 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 এখানে, যেখানে তুমি হিসেব করে একক ক্ষেত্রফলে বা একই পরিমাণ ক্ষেত্রফলে একই সংখ্যক বলরেখা থাকবে পুরো চৌম্বক ক্ষেত্র জুড়ে। এরকম ক্ষেত্রে এটাকে বলে ইউনিফর্ম বা সুষম চৌম্বক ক্ষেত্র। তাহলে সুষম চৌম্বক ক্ষেত্র, অসম চৌম্বক ক্ষেত্র বুঝতে পেরেছো? এটা লাইন্স অফ ফোর্সের উপর নির্ভর করে। হ্যাঁ, যেখানে প্রত্যেকটা চৌম্বক ক্ষেত্রের প্রত্যেকটা এরিয়াতে সমান সংখ্যক, অর্থাৎ একক ক্ষেত্রফলে সমান সংখ্যক বলরেখা থাকে, সেটা সুষম। আর যেখানে কোনো জায়গায় কম আছে, মানে একক ক্ষেত্রফল নিচ্ছ, কিন্তু কোনো একক ক্ষেত্রফলে তোমার বেশি, কোনো জায়গায় বেশি, কোথায় কম, এখানে যেমন কম, এখানে যেমন বেশি, তাহলে সেটা নন ইউনিফর্ম বা অসম চৌম্বক ক্ষেত্র। ওকে, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি আমাদের পরবর্তী আলোচনায়। ওকে, আমরা পরের আলোচনায় চলে আসি। দেখো, নেক্সট টপিক হচ্ছে চুম্বকের ওপর তড়িৎ প্রবাহের ক্রিয়া, অ্যাকশন অফ কারেন্ট অন ম্যাগনেটস। আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে তড়িৎ এবং চুম্বক একই প্রসেসের দুটো আলাদা আলাদা রূপ বা বহিঃপ্রকাশ। মূল ঘটনাটা একই ঘটে, তারই প্রমাণ হচ্ছে তোমার ওয়ারস্টেডের পরীক্ষা। হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়ারস্টেড 1820 সালে উনি এই পরীক্ষাটা করেছিলেন। উনি প্রথম আবিষ্কার করেন, ওয়ারস্টেড প্রথম আবিষ্কার করেন যে কারেন্টের দ্বারা চুম্বকত্ব উৎপন্ন করা যায়। বুঝেছো? ওয়ারস্টেড প্রথম পরীক্ষা দ্বারা প্রমাণ করেন, এবং উনি আবিষ্কারই করেন প্রথম, যে তড়িৎ প্রবাহের দ্বারা চুম্বকত্ব সৃষ্টি করা যায়। বুঝতে পেরেছো? তাহলে তড়িৎ প্রবাহ থেকে চুম্বকত্ব সৃষ্টি করা যায়।
আবার উল্টোটাও তো তোমরা পড়বে, কি কোথায় ফ্যারাডের এক্সপেরিমেন্ট যখন পড়বে, যে চুম্বকের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ সৃষ্টি করি, যেটা ডায়নামোই হয়। ডায়নামোই কী হয়? তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় চুম্বকের সাহায্যে। তাহলে বুঝতে পারছো, তড়িৎ প্রবাহ দ্বারা চুম্বক সৃষ্টি হয়, চুম্বক দ্বারা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, অর্থাৎ এরা বেসিক্যালি একই ফেনোমেনন, একটা প্রসেসেরই আলাদা আলাদা বহিঃপ্রকাশ। এগুলো তোমরা ডিটেলস আরও বুঝতে পারবে যত পড়াশোনা করবে। তো আজকে যেটা পড়াবো এখন সেটা হচ্ছে ওয়ারস্টেডের এই পরীক্ষা, ওয়ারস্টেড এক্সপেরিমেন্ট। এটা 1820 সালে হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়ারস্টেড প্রথম দেখিয়েছিলেন। এখানে দেখানো হয়েছিল যে চুম্বক এর উপর তড়িৎ প্রবাহের ক্রিয়াটা কি, অর্থাৎ একটা তড়িৎ প্রবাহর কাছাকাছি যদি চুম্বককে নিয়ে আসা যায় তাহলে সেটা বিক্ষিপ্ত হয় না হয় না, অর্থাৎ প্রভাবিত হয় না হয় না তড়িৎ প্রবাহের দ্বারা চুম্বক। দুটো চিত্র আছে, ভালো করে বুঝে নাও। দেখো, এই যে একটা চুম্বক শলাকা এস, ম্যাগনেটিক নেডল, এদিকে এন এদিকে এস, এটা ফ্রিলি ঘুরতে পারে, দেখো এটা এন এটা এস, ফ্রিলি ঘুরতে পারে। তো এটা যখন তুমি ফ্রিলি এটাকে দাঁড় করিয়ে দেবে তখন এটা এন এস হয়ে থাকবে, নর্থ এবং সাউথ হয়ে থাকবে। এখানে দেখো নর্থ এবং সাউথে দাঁড়িয়ে আছে, নর্মালিও দাঁড়িয়ে থাকবে, অন্য কোনো চুম্বক যদি কাছাকাছি না থাকে ফ্রি অবস্থায় এরা দাঁড়িয়ে থাকবে। এর উপর দিয়ে দেখো একটা পরিবাহী তার গিয়েছে, লম্বা পরিবাহী তার, যেখানে এর দক্ষিণ থেকে উত্তর দিকে গিয়েছে। এটা জাস্ট তোমার এর উপর দিয়ে গিয়েছে। ওকে, ধরো এটা চুম্বক আর এর উপর দিয়ে তারটা গিয়েছে, এটা নর্থ, এটা সাউথ চুম্বক, এর উপর দিয়ে তারটা গিয়েছে, যার প্রবাহ হবে এদিক থেকে এইদিকে। হ্যাঁ, সাউথ থেকে উত্তরের দিকে প্রবাহ হবে, কিন্তু এখানে আই ইকুয়াল টু 0 দেখাচ্ছে। দেখো তড়িৎ প্রবাহ মানে আই, অর্থাৎ এখন কোনো প্রবাহ নেই। তাহলে তড়িৎ প্রবাহ যখন নেই তখন ম্যাগনেটটা কিন্তু তোমার স্থির থাকবে, কোনো রকম বিক্ষেপ বা কোনো নড়াচড়া করবে না, যেহেতু আই ইকুয়াল টু 0। এবার চিত্র বিতে চলে আসে। এবার যখন এই যে তার এর মধ্যে দিয়ে ব্যাটারি বা অন্য কোনো পদ্ধতি মারফত যদি তড়িৎ প্রবাহ দিই, তাহলে এখানে দেখো তড়িৎ প্রবাহ আই, এখানে দেখো তীর চিহ্ন দেওয়া হচ্ছে, কারেন্ট যাচ্ছে। এখানে দেখো কোনো তারের মধ্যে দিয়ে কোনো তীর চিহ্ন নেই, অর্থাৎ কারেন্ট যাচ্ছে না। এখানে তীর চিহ্ন দিয়েছে মানে কারেন্ট আই। যেই সুইচ দেবে, অর্থাৎ এর মধ্য দিয়ে যে কারেন্ট যাবে, তখন কি হবে, এই নিচের ম্যাগনেটটা কি হবে বলতো, এইরকম ভাবে ঘুরে যাবে। ভালো করে লক্ষ্য করো, যখন উপরের এই তারটার মধ্য দিয়ে কারেন্ট যেই সুইচ দিলাম তখন নিচের ম্যাগনেটটা কি হবে, এইভাবে ঘুরে যাবে। এই তো এইভাবে ঘুরে যাবে, এইরকম একটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে, একটা অ্যাঙ্গেল সৃষ্টি করলো। প্রথমে সমান্তরাল আছে, দিয়ে এইভাবে ঘুরে যাবে, একটা অ্যাঙ্গেল সৃষ্টি করলো। দেখো এখানে অ্যাঙ্গেল সৃষ্টি হচ্ছে, অ্যাঙ্গেল। এটা সমান্তরাল ছিল, যেই সুইচও এইভাবে ঘুরে গেল। হ্যাঁ, এবার ভালোভাবে বুঝতে পারছো, বোঝা গেল? সুইচ অফ করে দিলে আবার কি হবে, আবার সমান্তরাল হয়ে গেল। যে সুইচ দিলে এই ঘুরে গেল। উপরের তারটা তো ফিক্সড, উপরে কারেন্ট যাচ্ছে না। এবার সুইচ দিয়ে দাও, কারেন্ট গেল, সঙ্গে সঙ্গে ঘুরে গেল, এরকম ফাট করে। আবার অফ করে দাও, আবার সোজা হয়ে গেল, আবার কারেন্ট দাও, আবার ঘুরে গেল। তাহলে কি, এই যে কারেন্টের জন্য তো এই ম্যাগনেট, নিচের ম্যাগনেটটা সরে যাচ্ছে। দেখো থিটা কোণ উৎপন্ন করেছে। চিত্র বিটা লক্ষ্য করো, থিটা এটাকে বলে কৌণিক বিক্ষেপ, অ্যাঙ্গুলার ডিফ্লেকশন। তাহলে এই বিক্ষেপটা হলো কেন? কারেন্টের জন্য হলো। কারেন্ট না থাকলে হচ্ছে না, কারেন্ট যেই দিচ্ছ তেমনি হচ্ছে। তার মানে কারেন্ট, এবার ম্যাগনেটের বিক্ষেপ ঘটাচ্ছে কারেন্ট, মানে কি, কারেন্টের দ্বারা আর একটা ম্যাগনেট উৎপন্ন হচ্ছে, তবে তো এই নর্থ পোলটাকে বিকর্ষণ করে সরিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিকর্ষণ করে সরিয়ে দিচ্ছে, তোমার নর্থটা ওইদিকে সরে গেল। আগে এখানে ছিল, এই যে এই রেখাটা, আগে নর্থটা এখানে ছিল। হ্যাঁ, এইখানে ছিল, দেখো এইভাবে ছিল। এইরকম ছিল, তাহলে এতটা সরে এসছে। হ্যাঁ, আর সাউথ সিমিলারলি সাউথটাও এতটা সরে এসছে। তাহলে এই যে এতটা সরে এলো থিটা অ্যাঙ্গেল, এই এখানে তাহলে তড়িৎ প্রবাহ দ্বারা একটা ম্যাগনেট উৎপন্ন হয়েছে, যে এই নর্থটাকে ওখানে ঠেলে সরিয়ে দিলে বিকর্ষণ করলো, আবার এদিকে এই সাউথটা এদিকে সরে এলো। তাহলে বোঝা গেল যে তড়িৎ প্রবাহ দ্বারা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এই যে তারটা যেখানে রয়েছে তার আশেপাশে, তার চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, যার প্রভাবে এই ম্যাগনেটিক নেডেলটা বিক্ষিপ্ত হচ্ছে। তাহলে সোজা কথায় কারেন্ট দ্বারা, তড়িৎ প্রবাহ দ্বারা চুম্বকত্বের সৃষ্টি করা হলো। এই
পরীক্ষার আরো কতগুলো বিষয় আছে, সেটা হচ্ছে যে তুমি যখন এই তারটার তড়িৎ প্রবাহ জিরো করে দেবে, সুইচ অফ করে দেবে, তখন আবার আগের অবস্থায় ফিরে এলো, যেটা আমি বলেছিলাম যে বিক্ষেপ ছিল সঞ্চার হয়ে গেল। এবার তুমি যদি তড়িৎ প্রবাহ বিপরীত দিকে করে যাও, অর্থাৎ কারেন্টটা বললাম সাউথ থেকে উত্তর দিকে যাচ্ছে, এবার উত্তর থেকে দক্ষিণ দিকে যদি কারেন্টটা যাও, তাহলে কিন্তু বিক্ষেপ উল্টো দিকে হবে, এই দিকে হবে। এবার আগের বার দেখো, কারেন্ট যদি ওই দিক থেকে এইদিকে আসে, তাহলে বিক্ষেপ এবার এই দিকে হবে। হ্যাঁ, উল্টো দিকে বিক্ষেপ হবে, সেটা কথা। প্রথম দিকে বিক্ষেপ হয়েছিল তোমার এই দিকে বিক্ষেপ হয়েছিল, এবার কি দিকে বিক্ষেপ হবে, এই দিকে হবে, উল্টো দিকে। এরকম আছে তো, যদি কারেন্ট ওই দিক উত্তর থেকে দক্ষিণ দিকে কারেন্ট আসে, তাহলে বিক্ষেপটা হবে এই দিকে, বিক্ষেপটা বিপরীত হয়ে যায়। আর একটা কিছু নির্ভর করে যে তড়িৎ প্রবাহ মাত্রার স্ট্রেংথের উপর। তড়িৎ প্রবাহ যদি 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার বেশি অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহ দাও, তাহলে বেশি থিটার অ্যাঙ্গেল বাড়বে। হ্যাঁ, বেশি অ্যাঙ্গেল, অনেক বেশি, যত বেশি শক্তিশালী কারেন্ট দেবে, তত বেশি তোমার থিটার মান বাড়বে, কৌণিক বিক্ষেপের মান ততটা বাড়বে। বুঝতে পেরেছো? আর একটা কথা, সেটা হচ্ছে যে এই এক্সপেরিমেন্টে দেখা যায় যে তুমি যদি তারটাকে, এই যে উপরের তারটাকে তুমি যদি প্রথমে তো এরকম ছিল, নর্থ সাউথ হয়েছিল, এবার তুমি যদি ধীরে ধীরে এরকম তারটাকে যদি মুভমেন্ট করাও, শলাকাটা ঠিক আছে, তাহলে এবার তড়িৎ প্রবাহ দিয়ে যদি রাখো, তাহলে বিক্ষেপের পরিমাণ কমতে থাকবে। যতটা বিক্ষিপ্ত হচ্ছিল ততটা বিক্ষেপ হবে না। এভাবে বাড়াতে তুমি যদি যত বেশি বাড়াবে তারটার অ্যাঙ্গেল, তত বিক্ষেপ কমতে থাকবে, থিটার পরিমাণ কমতে থাকবে। বিশেষ করে তুমি যদি তারটাকে এরকম 90 ডিগ্রিতে রাখো, হ্যাঁ, উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিম, একদম তারটা পূর্ব পশ্চিম হয়ে গেল, ম্যাগনেটটা উত্তর দক্ষিণ আছে, নিজে ম্যাগনেটিক নিডলটা শলাকাটা, আর তারটা পূর্ব পশ্চিম হয়ে গেল। এরপরে তুমি যদি কারেন্ট দাও, তাহলে কিন্তু কোনো বিক্ষেপ হবে না, একদম জিরো বিক্ষেপ, কোনো বিক্ষেপই হবে না। তারটা পূর্ব পশ্চিমে আছে, আর ম্যাগনেট ম্যাগনেটিক নিডলটা উত্তর দক্ষিণে আছে, তাহলে তারের মধ্যে দিয়ে তুমি যতই সুইচ দাও, যতই কারেন্ট দাও, যত শক্তিশালী কারেন্ট দাও, কিন্তু কোনো বিক্ষেপ হবে না। কিন্তু তারটা যদি এরকম থাকে, তাহলে কিন্তু তোমার এটা বিক্ষেপ হবে। এদিকে এদিক থেকে ওদিকে কারেন্ট গেলে এদিকে বিক্ষেপ হবে, আর ওদিক থেকে কারেন্ট গেলে এদিকে বিক্ষেপ হবে। তাহলে বোঝা গেল, এটা এই এক্সপেরিমেন্টের দ্বারা বোঝা গেল যে তোমার তো তড়িৎ প্রবাহ দ্বারা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এখানে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কোন দিকে বিক্ষেপ হবে। আমি তো বুঝিয়ে দিলাম, কিন্তু একটা নিয়ম আছে যে বিক্ষেপটা কোন দিকে হবে। এতে এই ম্যাগনেট নিরন্ত তড়িৎ প্রবাহের জন্য চুম্বক শলাকাটা বিক্ষেপ এই দিকে হবে না এই দিকে হবে। আমি তো এটা নর্মাল উত্তর দক্ষিণ পজিশন, এদিকে বিক্ষেপ হবে না এই দিকে বিক্ষেপ হবে। কোন দিকে বিক্ষেপ হবে সেটা জানার জন্য দুটো নিয়ম আছে। প্রথমটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, দেখে নাও। হ্যাঁ, বিক্ষেপের অভিমুখ জানার জন্য অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দেখে নাও। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, সুইমিং রুল বলে। বিজ্ঞানী অ্যাম্পিয়ারের নামে, তোমরা যারা কারেন্টের একক, তড়িৎ প্রবাহ মাত্রার একক অ্যাম্পিয়ার, সেই অ্যাম্পিয়ারের নামে বিজ্ঞানী অ্যাম্পিয়ার্স সুইমিং রুল। আরেকটা রুল আছে, রাইট হ্যান্ড থাম্ব রুল, সেটা আমি একটু পরে বলছি, প্রথমে এটা বলুন। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি তড়িৎ প্রবাহী তারের দিকে মুখ করে উপর হয়ে সাঁতার কাটে এভাবে, অর্থাৎ সে যদি এই যে এরকম তড়িৎ প্রবাহী তারের, ধরো এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে উত্তর দিকে, যদি এইভাবে সাঁতার কাটে তারের উপরে সাঁতার কাটছে, মানে তার উপরে সে রয়েছে, তাহলে এইভাবে যদি সাঁতার কাটে, তাহলে আমি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে তার বাঁ হাতের দিকে উত্তর মেরুর বিক্ষেপ হবে। হ্যাঁ, দেখো আমি আরেকবার ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। কোনো ব্যক্তি ধরো সাঁতার কাটছে, ধরো এই ব্যক্তিটা সাঁতার কাটছে, এখানে না, আমি এখানে এই ধরো সাঁতার কাটছে, এই একটা হাত, এই একটা হাত, এই একটা পা, এই একটা পা।
ও নাকটা ধরো নিচে আছে, এটা চোখ, এটা চোখ, এটা চুল দেখা যাচ্ছে, কান, এটা ধরো নাক। তাহলে সে উপরে সাঁতার কাটছে, তাহলে মুখটা নিচের দিকে আছে, মুখটা নিচের দিকে আছে, তাহলে এটা বাঁ হাত, এটা ডান হাত, এটা বাঁ হাত। তাহলে সে যদি তড়িৎ তারের উপরে উপরে সাঁতার কাটে এবং তড়িৎ প্রবাহের অভিমুখে যায়, তাহলে তার বাঁ হাতের দিকে, দেখো বাঁ হাত, এটা বাঁ হাতের দিকে উত্তর মেরুর বিক্ষেপ হবে, এটা মনে রাখতে হবে, বাঁ হাতের দিকে উত্তর মেরুর বিক্ষেপ হবে। তাহলে সে যদি এইভাবে সাঁতার কাটে, এটা বাঁ হাত, এটা বাঁ হাত, এটা ডান হাত, তাহলে উত্তর মেরুর বিক্ষেপ হবে এইদিকে, বুঝতে পেরেছো? উত্তর মেরুর বিক্ষেপ হবে এইদিকে। যদি উত্তর মেরু বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হয়, তাহলে দক্ষিণ মেরু বিক্ষিপ্ত হবে ডান হাতের দিকে, কারণ এটা তো ফ্রিলি ঘুরতে পারে, তাই না? ফ্রিলি ঘুরতে পারে। এটা যদি এদিকে বিক্ষেপ হয়, তাহলে সাউথটা ডান ডান এদিকে বিক্ষেপ হবে। এটা হচ্ছে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। হ্যাঁ, উপরে তো পরিবাহী তারের অভিমুখে যদি উপরে সাঁতার কাটে, তাহলে সন্তরণকারী বাঁ হাতের দিকে চুম্বক শলাকার উত্তর মেরু বিক্ষিপ্ত হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আর একটা নিয়ম আছে, সেটা হচ্ছে রাইট হ্যান্ড থাম রুল। হ্যাঁ, ডান হাতে বৃদ্ধাঙ্গুলি নিয়ম, বৃদ্ধাঙ্গুলি নিয়ম। এটা হচ্ছে রাইট হ্যান্ড থাম রুল, রাইট হ্যান্ড থাম রুল। এটা নিয়ম হচ্ছে যে পরিবাহী তারের উপরে রাইট হ্যান্ডের 4টে আঙ্গুলকে এমনভাবে রাখা হলো, পরিবাহী তারের উপর, দেখো এই যে পরিবাহী তারের উপর ডান হাতের 4 বৃদ্ধাঙ্গুলি বাদ দিয়ে ডান হাতের 4টে আঙ্গুলকে এমনভাবে রাখা হলো যাতে আঙ্গুলগুলো তারের মধ্য দিয়ে প্রবাহের অভিমুখ নির্দেশ করে। তাহলে দেখো সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছে, তাহলে এইদিকে সাউথ, এদিকে নর্থ, সাউথ থেকে নর্থের দিকে দেখা যাচ্ছে, তাহলে আঙ্গুলগুলো সাউথ থেকে নর্থের দিকে নির্দেশ করছে। যদি আঙ্গুলগুলো পরিবাহী তারের উপর এমনভাবে রাখা হলো যাতে আঙ্গুলগুলি পরিবাহী তারের মধ্য দিয়ে প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুলি অর্থাৎ বুড়ো আঙ্গুলটা, বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে। তাহলে এইভাবে তুমি যদি রাখো, তাহলে বুড়ো আঙ্গুলটা দেখো এইদিকে আছে, বাঁ দিকে আছে, তাহলে উত্তর মেরুটা তোমার বিক্ষিপ্ত হবে এইদিকে। বুঝলে, এটা উত্তর মেরুটা এইদিকে বিক্ষিপ্ত হবে, তাহলে বিক্ষিপ্ত হবে উত্তর মেরু, বিক্ষিপ্ত হবে এইদিকে, মানে বুড়ো আঙ্গুলের দিকে উত্তর মেরুটা বিক্ষিপ্ত হবে। এটা হচ্ছে ডান হাতের বৃদ্ধাঙ্গুলের নিয়ম বা রাইট হ্যান্ড থাম রুল। বুঝতে পেরেছ? এইভাবে তোমার তো অরেস্টের পরীক্ষা দ্বারা যে বিক্ষেপ হয় তার অভিমুখ, মানে চুম্বক শলাক অভিমুখ কোন দিকে হবে, হ্যাঁ, এটা যদি চুম্বক শলাক হয় বাঁ দিকে হবে না ডান দিকে হবে, সেটা নির্ণয় করা যায়। এটা এখন মনে হয় যে খুবই সামান্য ব্যাপার, কিন্তু এটার বিশাল প্রভাব, মানে কনসিকুয়েন্স রয়েছে। এই যে অভিমুখ কোন দিকে বিক্ষেপ হবে, এটা কিন্তু বিশাল প্রভাব বা কনসিকুয়েন্স ফলাফল রয়েছে পরবর্তী আলোচনায়। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই গোটা প্রকৃতিকে বোঝার জন্য, যে চুম্বকত্ব ম্যাগনেটিজমকে বোঝার জন্য, ইলেকট্রোম্যাগনেটিজম বোঝার জন্য এই নিয়মগুলো কিন্তু পরবর্তীকালে কিন্তু খুব কাজে লাগবে। তো স্টুডেন্টস, লুক অ্যাট দ্য স্ক্রিন। এবারে আমি এই ওয়ারস্টেড এক্সপেরিমেন্টের ব্যাপারে 4টি পয়েন্ট যেগুলো বিশেষ মনে রাখার মতো, সেগুলো আমি বলছি। দেখো, এবং মনে রাখার বিষয়, এই যে এক্সপেরিমেন্টটা আমরা এখন দেখলাম, এখানে দেখো প্রথম পয়েন্টটা হচ্ছে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, সেই চৌম্বক ক্ষেত্রের মান অর্থাৎ প্রাবল্য এবং অভিমুখ, এটা নির্ভর করে দুটো জিনিসের উপর। একটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ, এই যে তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহ কত মানের, কম তড়িৎ প্রবাহ হলে কম প্রাবল্য হবে, কম মানের তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, এবং তড়িৎ প্রবাহের মান যদি বেশি হয় তাহলে বেশি হবে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান। আর দ্বিতীয় হচ্ছে চৌম্বক ক্ষেত্র যেটা সৃষ্টি হলো সেটা কোন বিন্দুতে তুমি মেজার করছো সেই বিন্দুটার অবস্থানের উপর নির্ভর করবে। অর্থাৎ এই যে
তুমি এই যে চুম্বক শলাকা রেখেছো, চুম্বক শলাকাটা তারের নিচে আছে না ওপরে আছে না তার থেকে কত দূরে আছে, অর্থাৎ যে বিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্রের মানটা চাইছো সেই বিন্দুটার অবস্থানটা কোথায় তারের সাপেক্ষে সেটার উপরেও কিন্তু নির্ভর করবে যে চৌম্বক ক্ষেত্রের মান কি মানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। বুঝতে পেরেছ? এই গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে অন্তরক পদার্থের উপস্থিতি। এই যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে অর্থাৎ তড়িতের সাহায্যে আমরা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করছি, এটা কোনো অন্তরক পদার্থ দ্বারা বিঘ্নিত হয় না। অর্থাৎ যে তারের মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে সেটা যদি তোমার ইনসুলেশন করা থাকে, যেমন প্লাস্টিকের আবরণে মোড়া থাকে বা অন্য যে কোনো জিনিসে যদি মোড়া থাকে অন্তরক দিয়ে, তাহলেও কিন্তু কোনো পরিবর্তন হয় না, রেজাল্টের কোনো পরিবর্তন হয় না, সবসময়তেই তোমার চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। অর্থাৎ অন্তরক পদার্থের উপস্থিতিতে কোনো পরিবর্তন হয় না। 3 নম্বর, তড়িৎবাহী তার চুম্বকে পরিণত হয় না। এই যে তার যেটা যাচ্ছে, এমন অনেকের মনে হতে পারে যে কারেন্ট যাওয়ার ফলে তারটা হয়তো চুম্বক হয়ে গেল, তার ফলে বিকর্ষণ করে ওটাকে ঘুরিয়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু তা আসলে তা নয়, আসলে কিন্তু তা নয়। তোমার তার কিন্তু এই যে তারের মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, হ্যাঁ, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে বলেই বিক্ষেপ হচ্ছে। হ্যাঁ, এটা এদিকে বিক্ষেপ হচ্ছে, এটা এদিকে বিক্ষেপ হচ্ছে, কিন্তু তারটা কিন্তু চুম্বক পরিণত হয় না। কিভাবে এটা বোঝা যাবে যে তারটা চুম্বক পরিণত হয় না? দেখা গেছে যে তারের গায়ে তুমি লোহার গুঁড়ো ছিটিয়ে দাও, তাহলে কিন্তু আটকায় না। তারের গায়ে কোনো ম্যাগনেটিক পদার্থ, লোহা বা অন্য কোনো ম্যাগনেটিক পদার্থ তুমি যদি তারের গায়ে মানে চলাকালীন, বিদ্যুৎ প্রবাহ চলাকালীন যদি আটকে দাও, তাহলে কিন্তু ওটা আটকায় না। সুতরাং তার চুম্বকে পরিণত হয় না। বুঝতে পারছো? তড়িৎবাহী তার কিন্তু চুম্বকে পরিণত হয় না, ও চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে আশেপাশে। গতিশীল আহিত কণার জন্য চৌম্বক ক্ষেত্র। এখন এই যে কারেন্টের জন্য তো চৌম্বক ক্ষেত্র পাচ্ছি, কিন্তু কারেন্ট মানে তোমরা জানো তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মানে কি? মানে আধানের প্রবাহ। এই তারের মধ্য দিয়ে কোটি কোটি আধান, গতিশীল আধান যাচ্ছে, তবে তো কারেন্ট। আবার সুইচ অফ করে দিচ্ছ, তখন তো চৌম্বক ক্ষেত্র ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে তার মানেটা কি? তখন তো চৌম্বক ক্ষেত্র আর হচ্ছে না। তার মানে আধান যখন গতিশীল তখনই তুমি চৌম্বক ক্ষেত্র পাবে। তাহলে স্থির আধান কিন্তু কোনো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে না। তাহলে আধান যখন গতিশীল হয়, কারেন্ট মানে তো কোটি কোটি আধান যাচ্ছে, কোটি কোটি আধান সম্মিলিতভাবে কারেন্ট সৃষ্টি করছে। তাহলে আধান গতিশীল বলেই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। কিন্তু আধান যখন স্টপ, অর্থাৎ সুইচ অফ করে দাও, তখন তো আধান যাচ্ছে না, তখন আধান স্টপ হয়ে গেল, তখন কিন্তু আর চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে না। তাহলে স্থির আধানের জন্য কোনো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় না। আধান যখন গতিশীল তখন তার জন্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। বুঝতে পেরেছ? এরপরে আমরা চলে আসবো দুটো ভাইটাল জিনিস আছে, সেটা হচ্ছে যে এই যে তড়িতের জন্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, হ্যাঁ, যার ফলে বিক্ষেপ হচ্ছে চৌম্বক শলাকার। তাহলে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হলো তার বলরেখাগুলো কেমন হবে? এর আগে দেখালাম যেটা দণ্ড চৌম্বকের বলরেখা দেখিয়েছিলাম, সেই বলরেখা এখানেও তো চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, তাহলে এখানেও একটা বলরেখা থাকবে। সেই বলরেখাগুলো কেমন হবে আমি এখন দেখাবো। ওকে, তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক বলরেখাগুলি কেমন হবে? তো অষ্টম পরীক্ষায় আমরা দেখেছিলাম যে তড়িৎ প্রবাহের জন্য চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো, তো সেই চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলো কীরকম হবে সেটা দুটো নিয়মে কিন্তু পাওয়া যায়, যে কোনো একটা নিয়ম ব্যবহার করা যেতে পারে। নিয়মগুলো হচ্ছে ম্যাক্সওয়েলের কর্ড স্ক্রু নিয়ম আর ডান হাতের মুষ্টি নিয়ম। ম্যাক্সওয়েলস কর্ড স্ক্রু রুল আর রাইট হ্যান্ড গ্রিপ। তো প্রথমে ম্যাক্সওয়েলের কর্ড স্ক্রু নিয়মটা বলি। এটা হচ্ছে যে তড়িৎ প্রবাহের জন্য তো চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে, চৌম্বক বলরেখাগুলো পাওয়া যাবে কিভাবে? দেখো, একটা রাইট হ্যান্ডেড স্ক্রু, আমরা সাধারণত রাইট হ্যান্ডেড স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রু কেটে নিই, তাই না, বা স্ক্রু ইউজ করি, স্ক্রু ড্রাইভার ইউজ করি। তো রাইট হ্যান্ডে এইভাবে দেখো, এইভাবে আমি কোনো কিছু যদি ঢোকাতে চাই, স্ক্রু ড্রাইভার বা স্ক্রু যদি ঢোকাতে চাই, আমি এইভাবে ঘোরাই, তাই না? তো বলা হচ্ছে যে রাইট হ্যান্ডেড স্ক্রুকে চালনা করার সময় একটা স্ক্রুকে যখন দেওয়ালে ঢোকাবে, তখন বুড়ো আঙ্গুলটা যেদিকে ঘুরবে সেই দিকেই, সেই অভিমুখটাই হবে চৌম্বক বলরেখার অভিমুখ। তাহলে দেখো, এটা যদি একটা স্ক্রু হয়, এটাকে আমি যদি এইভাবে চালনা করি, তাহলে আমার বুড়ো আঙ্গুলটা ঘুরছে কী করে? থাকে এদিক থেকে এইদিকে ঘুরছে, এইভাবে ঘুরছে, এদিক থেকে এইভাবে ঘুরছে। তাহলে এইটা যদি তোমার
তড়িৎবাহী তার হয়, এটা যদি তড়িৎবাহী তার হয়, আর একটু ভালোভাবে বলে দিই, দেখো এইটা যদি তড়িৎবাহী তার হয় তাহলে আমার বুড়ো আঙুলটা ঘুরছে কোন দিকে, দেখো এই দিক থেকে এই দিকে, এই দিক থেকে এই দিকে, এইভাবে ঘুরছে। তো এইটা তার এই দিকে, এই দিক থেকে এই দিকে যদি কারেন্ট যায় তাহলে তোমার বলরেখাগুলোর অভিমুখ হবে এইরকম সার্কুলার। হ্যাঁ, যেমন এইখানে দেখো দীর্ঘ সোজা পরিবাহী লং স্টেট কন্ডাক্টর, তাহলে এইটা তার মধ্যে দেখো কারেন্টের অভিমুখ দেখানো হয়েছে আই, এখানে আই যাচ্ছে কারেন্ট, ওকে, আই কারেন্ট যাচ্ছে। তাহলে রাইট হ্যান্ড স্ক্রু ম্যাক্সওয়েলের স্কর্পিও স্ক্রু রুল অনুযায়ী দেখো আমি যদি এদিকে স্ক্রু ড্রাইভারটা চালাই তাহলে আমার বুড়ো আঙুলটা ঘুরছে কোন দিকে, দেখো এই দিক থেকে এদিকে, হ্যাঁ এইভাবে বুড়ো আঙুলটা ঘুরছে এই দিক থেকে এদিকে ঘুরছে। তাহলে তোমার বলরেখাগুলো পাওয়া যাবে এরকম, দেখো এরকম, এই দিক থেকে এই দিকে, বুঝছো? হ্যাঁ, এই দিক থেকে দেখে নাও বলরেখাগুলো হবে এরকম। বুঝতে পেরেছো? এবারে ডান হাতের মুষ্টি, রাইট হ্যান্ড গ্রিপ রুলটা একটু বলে দিই। এটা কিন্তু দেখো আগেকারটা কিন্তু রাইট হ্যান্ড থাম্ব রুল ছিল, এটা কিন্তু আলাদা, একটুখানি বাস্তব করে লক্ষ্য করো। রাইট হ্যান্ড গ্রিপ রুল এখানে বলা হয়েছে যে তড়িৎ বাহী তারকে মুঠোয় রেখে যদি বুড়ো আঙুল দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করা হয়, তারটাকে ধরো এটা তারটাকে ডান হাতের মুঠোয় ধরে যদি বুড়ো আঙুল দিয়ে যদি তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করা হয় তাহলে অন্য চারটি আঙ্গুলগুলি তোমার চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বা চৌম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে। তাহলে দেখো ডান হাতের মুষ্টি নিয়ম অনুযায়ী এই যে আমি দেখো বুড়ো আঙুল দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে বুড়ো আঙুলটাকে রেখেছি, তাহলে বাকি আঙুলগুলো ঘুরছে কোন দিকে ঘুরছে, দেখো এদিক থেকে এদিকে ঘুরছে, এদিক থেকে এদিকে ঘুরছে, দেখো হ্যাঁ এদিক থেকে এদিকে ঘুরছে, এইভাবে ঘুরছে। তাহলে এইভাবে যদি আমি রাখি তাহলে বলরেখাটা হবে এরকম, উল্টো এইদিকে কিন্তু হবে না, হবে এই দিক, অর্থাৎ যেদিকে মানে ঘড়ি কাটা এদিকে, ঘড়িটা বিপরীত দিকে হচ্ছে, হ্যাঁ ঘড়ি কাটা বিপরীত দিকে হচ্ছে। যদি এই তারের মধ্যে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে বলরেখার অভিমুখটা হবে এইরকম ঘড়ি কাটার বিপরীত দিকে, কিন্তু এই দিকে নয়, এই দিকে, হ্যাঁ এই দিকে নয়, এই দিকে যাবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার ডান হাতের মুষ্টি নিয়ম। এটা যদি এখানে অ্যাপ্লাই করো, এটা গেল কি দীর্ঘ সোজা পরিবাহী লং স্টেট কন্ডাক্টরের জন্য এরকম বলরেখা হবে, লং মানে সোজা দীর্ঘ পরিবাহীর জন্য বলরেখা। এটা দেখো একটা কার্ডবোর্ডের উপরে একটা তার মধ্যে কারেন্ট যাচ্ছে, তাহলে বোর্ডের উপর যদি লোহার জন্য তুমি গুঁড়ো করে রাখো তাহলে কিন্তু এইভাবে এরকম বৃত্তাকারে সজ্জিত হয়ে যাবে বলরেখা অনুযায়ী বলরেখাগুলো। কিন্তু যদি একটা সার্কুলার পরিবাহী হয় তখন দেখো একটা কার্ডবোর্ডের মধ্যে ফুটো করে দিয়ে একটা তারকে এইভাবে ঢোকানো হয়েছে, হ্যাঁ তারকে দিয়ে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে, দেখো কারেন্ট এই কারেন্ট যাচ্ছে, কারেন্ট এই কারেন্ট যাচ্ছে, বেরিয়ে গেল, এখানে কারেন্ট ঢুকলো, এটা দিয়ে কারেন্ট বেরিয়ে গেল। তাহলে এইখানে বলরেখাগুলো কেমন হবে বুঝতে পারছো? এই প্রান্তে বলরেখাগুলো এরকমই হবে, হ্যাঁ ওই এই সূত্র অনুযায়ী তোমার খুব সোজা সূত্র অনুযায়ী এরকম হবে তোমার বলরেখাগুলো। কালি শুকিয়ে যাচ্ছে, এরকম হবে, বুঝতে পেরেছ? কিন্তু এইদিকে হবে উল্টো, এইদিকে হবে, কারণ এদিকে তুমি দেখো তুমি ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু রুল ইউজ করো কি থাম্ব রুল ইউজ করো, তোমার বুড়ো আঙুলটাকে রাখতে হবে এইভাবে রাখতে হবে, তাই না? এই তার বুড়ো আঙুলটা উপর থেকে নিচের দিকে, তাহলে উপর থেকে নিচের দিকে যদি আমি রাখি ডান হাতে কিন্তু, তাহলে দেখো ঘড়ির কাঁটার দিকে আসছে, এরকম ঘড়ির কাঁটার দিকে, ঘড়ি যেদিকে ঘুরছে সেই দিকে চারটে আঙুল দেখো ঘড়ির কাঁটার দিকে আসছে, তাহলে এইরকম হবে, এইরকম, বুঝতে পেরেছো? এই দিক থেকে এই দিকে হবে, এটা এইদিকে ঘুরছিল, এটা এই দিকে ঘুরছে উল্টো দিকে, এটা উল্টো হয়ে যাচ্ছে, বলরেখাগুলো হবে এরকম,
এরকম হয়। তাহলে বৃত্তাকার পরিবাহের জন্য বলরেখা এরকম হবে, আর দীর্ঘশ্রেণী পরিবাহের জন্য বলরেখা এরকম হবে। এই দুটো পাওয়া যাচ্ছে তোমার, এই দুটো ম্যাক্সওয়েলের কর্পূস্কুল নিয়ম আর ডান হাতের মুষ্টি নিয়ম, এই দুটো যে কোনো একটা ব্যবহার করলে তুমি অভিমুখটা পেয়ে যাবে। এটা কিসের অভিমুখ হলো? এটা হলো যে তড়িৎবাহী তারের জন্য যে আশপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হলো সেই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ, অর্থাৎ চৌম্বক বলরেখার অভিমুখ। ওকে, ঠিক আছে। তাহলে মাই স্টুডেন্টস, কেমন লাগলো আজকে ক্লাসটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, থামস আপ ক্লিক করে দাও, আর চ্যানেলটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কমেন্ট লিখো তোমাদের কেমন লাগলো, এবং সর্বোপরি যারা নতুন এসেছো তাদের জন্য বলি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এটা কমপ্লিটলি ফ্রি। সাবস্ক্রাইব করলে এবং বেল আইকনটা টিপে দিলে তুমি এর পরবর্তী যে ভিডিও লেসন আসবে সেটা সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশান পেয়ে যাবে এবং সকলের আগে দেখে ফেলতে পারবে এবং সকলের আগে শিখে নিতে পারবে। এছাড়া আরেকটা কথা, যারা নতুন এসেছো তাদের জন্য বলি, প্রত্যেকটা লেসনের নিচে ডেসক্রিপশানে কিন্তু আমার পুরনো লেসনগুলোর লিঙ্ক দেওয়া আছে। যাদের যাদের দরকার মনে করবে তারা সেই লিঙ্কগুলো ক্লিক করে সেই লেসনগুলো ওয়াচ করে নিও এবং শিখে নিও। খুব সুন্দর সুন্দর লেসন আগে দেওয়া হয়েছে, সেগুলোর সমস্ত লিঙ্ক আছে, তোমরা ক্লিক করে দেখে নিও। ওকে, তাহলে আজকে মতো আসছি, বাই।